হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সায়নী সুপ্রিয়া ব্লগ চ্যানেলে একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো এখন দেখো সকাল বাজে 7:30। এখন বাজেনি, একটু বাকি রয়েছে। 7:30টার সময় বাস আসবে, মেয়েকে দিতে যাব স্কুলে। আজকে যেহেতু ওর বাবা নেই, তাই আমরা দুই মা মেয়ে দুজনে বেরিয়ে পড়েছি, বাসে করে যাব। ওকে ছেড়ে দিয়ে তারপর আমি চলে আসবো আবার বাসে। তো চলো, বাসের জন্য আমরা ওয়েট করতে থাকি। আর এদিকে দেখো মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে বাস কখন আসবে, বাস কখন আসবে। তো ওকে নিয়ে কোথাও দাঁড়ানো না ভীষণ একটা চাপের ব্যাপার। ও চুপ করে একটা জায়গাতে দাঁড়াতে পারে না। তার উপর আবার ওইদিকে দেখো গাছে কোথাও একটা পাখি দেখেছে, সেটা আমাকে দেখাচ্ছে। মা দেখো কোকিল। তো বসন্ত শুরু হতে না হতেই সত্যিই কোকিলের দেখা পাওয়া গেছে, আর খুব মিষ্টি সুরে এখন গানও শোনা যায়। তো আগের দিন আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেটা নিয়ে ভীষণ ঝামেলা হয়েছিল। তো তোমরা যারা ভিডিও দেখবে প্লিজ ভিডিওর ওখানে কমেন্ট সেকশন থাকে, সেখানেই কমেন্ট করো। বাড়িতে এসে কোনো রকম কোনো ঝামেলা করার কোনো প্রয়োজন নেই। বাড়ির কাউকে বলে ঝামেলা করার সেরকম কোনো দরকার নেই। তাই সবাইয়ের কাছে রিকোয়েস্ট, যারা যারা ভিডিও দেখবে প্লিজ ভিডিওর ওখানে যে কমেন্ট সেকশন রয়েছে সেখানে কমেন্ট করে আমাকে জানিও যার যা প্রবলেম, যার যা কিছু মনে হচ্ছে। বাড়ির কাউকে বলে ঘরে কোনো রকম কোনো ঝামেলা করার কোনো রকম চেষ্টা করবে না। ফার্দার যদি আমি এরম দেখি, আমার সো কল্ড কিছু রিলেটিভ আর আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে কথাটা বললাম, যারা এরম করে থাকো। তো চলো, যাকে অনেক কথা হয়ে গেছে, আজকে আসি অন্য একটা কথা নিয়ে। ভিডিওতে যারা যা দেখায় বা যা কিছু বলে সব কিছুই যে তাদের জীবনের সাথে ঘটে থাকে এমনটা ভাবার কোনো দরকার নেই। কারণ এটা সোশ্যাল মিডিয়া, এখানে ভিউজ পাওয়ার জন্য মানুষ অনেকে অনেক কিছু করে। তো সেখানে আমি মাত্র একটা গল্প বলেছিলাম, সেটা নিয়ে ভীষণ অশান্তি হয়েছিল বাড়িতে। তো যাকে যা যা বোঝার যা ভাবার হয়ে গেছে। মানুষ এখানে ভিউজের জন্য অনেক কিছু করে, তো আমি ভিউজের জন্য একটা টপিক সিলেক্ট করেছিলাম, সেটা নিয়ে অনেকের অনেক সমস্যা হয়ে গেছে। তো যাকে আমি সেটা আর বলতে চাইছি না। তো রিল আর রিয়েলটাকে গুলিয়ে না ফেলাই ভালো। তো চলো আজকে তোমাদের একটা নতুন গল্প বলি। গল্পটা পাঠিয়েছে, প্রথমেই বলে রাখি, আমার একটা ছোটোবেলার বান্ধবী। এটা আমার জীবনের সাথে ঘটা কোনো রকম কোনো ঘটনা নয়, ঘটনাটা পুরোটাই কাল্পনিক। ও আমাকে মেসেজ করে বলেছিল একটা ভালো আমি গল্প টাইপের বানিয়েছি, সেটা ভিডিওতে দেওয়ার জন্য। তো তারই রিকোয়েস্টে ভিডিওটা বানানো, মানে তার কথাটা ভিডিওতে দেওয়া। তো এটা আবার আমার ভেবে নিয়ে কেউ কোনো রকম বাজে কোনো রকম মন্তব্য করবে না। আমার মেজ ননদ আর শাশুড়ির জন্য মনে হয় আমার সংসারটা আর করা হবে না। আমার বিয়ে হয়েছে দেখাশোনা করে। সদ্য উচ্চ মাধ্যমিক পাশ করতে আমার বাবা আমার জন্য একটি ভালো সম্বন্ধ দেখে ও তার বিয়ের কথা ফাইনাল করে দেন। যদিও প্রথমে একটু অমত ছিল, কারণ ছেলে বাইরে চাকরি করে, চাকরি সূত্রে বাইরেই থাকে, আর বাড়িতে শ্বশুর শাশুড়ি পাশাপাশি একজন বিবাহিত ননদও থাকে। যেহেতু বাড়িতে ননদ থাকেন, সেহেতু আমার পরিবারের কেউই সেরকমভাবে ইচ্ছা প্রকাশ করছিল না বিয়েটা দেওয়ার জন্য। কিন্তু অনেকে বলেন যে ছেলে ভালো, ছেলে চাকরি করে, তাই বিয়েটা দিয়ে দেওয়াই ভালো। তারপর কথা হয় এবং যে বিয়ের পর ভাইয়ের বিয়ের পর ননদ সে তার নিজের সংসারে চলে যাবে। সেই মতো বিয়ের কথাও ফাইনাল হয়ে যায় এবং জাঁকজমক করে আমার বিয়েটা হয়ে যায়। বিয়ে তো হয়ে গেল, বিয়ের পরপরই দেখা হলো কথা যা ছিল তা পুরো অন্য। বিয়ের পরে নানা ধরনের সমস্যার সম্মুখীন আমি হতে থাকি। বিয়ের প্রথম থেকেই শাশুড়ি বা ননদ কেউই আমাকে সেরম ভালো চোখে দেখতো না। বিয়ের আমার তত্ত্ব নিয়ে, আমার বাবার বাড়ি যেহেতু খুব একটা বড়লোক ছিল না, তাই বিয়ের তত্ত্ব নিয়ে তাদের মধ্যে ভীষণ অশান্তি শুরু হয়। তারা নিজেদের মধ্যে আলোচনা করে এবং সেই কথার জালে আমাকেও ফাঁসিয়ে নেয়। বিভিন্ন রকমভাবে কথা বলে আমাকে বিঁধতে থাকে। প্রথম ছোটোখাটো ব্যাপার নিয়ে আমি সেরকম মাথা ঘামাইনি। আমি ভেবেছিলাম এদের সাথে মানিয়ে গুছিয়ে আমায় সংসারটা করতে হবে, তাই সেই সব কথা আমি আমার স্বামীকে বা আমার বাবার বাড়িতে কাউকে সেভাবে জানাইনি। কিন্তু ক্রমেই দেখতে থাকলাম তাদের কথাবার্তা পাল্টে গেল। আমাকে বলা হলো বাবার বাড়ি থেকে টাকা পয়সা নিয়ে আসতে। শেষে বিভিন্ন রকমের অত্যাচার। আমি রান্না করলে সেই রান্নায় বেশি নুন ঝাল এগুলো মিশিয়ে দেওয়া হতো। যদিও আমার বাবার বাড়ি বড়লোক ছিল না, কিন্তু আমি বেশ আদরেরই ছিলাম। তাই আমি যদি একবার আমার বাবার কাছে মুখ ফুটে বলতাম যে বাবা এখানে আমার অসুবিধে হচ্ছে, আমাকে নিয়ে চলো, আমার বাবা কিন্তু তখনই আমাকে নিয়ে চলে আসত। তাই আমি বাবাকে সেভাবে জানাইনি। আমি চেয়েছিলাম সংসারটা করার, সংসারটা ভেঙে আসতে নয়। কিন্তু সেটা আর আমার কপালে হয়ে ওঠেনি। স্বামী যেহেতু বাইরে থাকতো, তাই আমি ফোন করে সেরকম কোনো কথাই বলতাম না।
এমনকি ওরা আড়ি পেতে আমার কথাও শুনতো। মাঝে মাঝে যখন ছুটিতে বর বাড়িতে আসতো, আমার নামে নানা রকম আজে বাজে কথা তার কানে তুলে দেওয়া হতো। আমি নাকি সারাদিন কোনো কাজকর্ম করি না, বাড়িতে বসে থাকি, ফোনে অন্য কোনো পুরুষ মানুষের সাথে কথা বলি, বাইরে দেখা করি, এইসব কথা। কিন্তু বাড়িতে পাশাপাশি আমার ননদ থাকার পাশাপাশি আমার নন্দাইও থাকতো। উনি খুবই ভালো রকমের মানুষ ছিলেন, খুবই ভালো মানুষ। তাই আমার একটু বেশ সুবিধেই হয়েছিল। উনি সব কিছু দেখেও মুখ বুজে থাকতেন, কারণ তার সেরকম কোনো ইনকাম ছিল না বলে। আমার শাশুড়ি মা আর ননদ তাকেও ভীষণভাবে অপমান করত। এই জন্য আমার ননদ তার সংসারে কোনোদিন যায়নি। চেষ্টা করেছিল আমার নন্দাই আমাকে একটু হেল্প করে, তাই গোপনে তাকে ফোন করে, আমার স্বামীকে ফোন করে সব কথাই উনি জানাতেন। তাই বিশেষভাবে আমার স্বামীকে আর সেরকম কিছু বলতে হয় না যে সংসারে কি চলছে না চলছে, যদিও আমি তাকে সেগুলো জানাতেও চাইতাম না। বছরে একটু ছুটি পায় বাড়িতে আসে, আমি আর তাই তার মধ্যে কোনো রকম কুটকাচালি করতে চাইতাম না। কিন্তু ক্রমেই ছোট ছোট অশান্তি থেকে সেগুলো অনেক বড় আকার নিতে থাকে। নানান রকম কথা, নানা রকম অশান্তি, এমনকি আমাকে না খেতে দেওয়া, এমন দিনও এসেছে। আমার শাশুড়ি আর ননদ আমাকে প্রথম থেকেই খুব একটা ভালো চোখে দেখতেন না। যদিও শ্বশুর মশাই মানুষটা ছিলেন সম্পূর্ণ আলাদা। উনি সংসারে কোনো ব্যাপারেই সেভাবে মাথা ঘামাতেন না, উনি ওনার মতো থাকতেন। ক্রমে চলতে লাগলো অত্যাচার। বাড়ি থেকে বেরোনো বন্ধ, কারোর সাথে দেখা করা যাবে না, ওনারা যখন খাবার দেবেন তখন খাবো, সংসারের সমস্ত কাজ আমাকে একা হাতে করতে হতো। আমি যখন বিয়ে হয়ে যাই, বাড়িতে দুটো কাজের লোক ছিল যারা বাইরের কাজকর্ম করতো, ঝাড় দেওয়া, বাগান পরিষ্কার, থালা বাসন পরিষ্কার। কিন্তু আমি যাওয়ার পরেই, মানে আমার বিয়ের পরেই, তাদের দুজনকে একসাথে ছাড়িয়ে দেওয়া হয়। বলা হয় যে এত টাকা পয়সা খরচ আর টানা যাবে, বাড়িতে নতুন বউ এসছে, সবাই মিলে একসাথে কাজ হয়ে যাবে, তার জন্য আর লোক রাখার প্রয়োজন নেই। তাই সেই সমস্ত কাজ আমাকে একা হাতে করতে হতো। অবশেষে এমন একটা পর্যায়ে চলে আসে যখন আমার মনে হয় এদের সাথে মানিয়ে নেওয়া হয়তো আর সম্ভব নয়, কারণ আমি কিছুতেই এদের সাথে মানিয়ে নিতে পারছি না। আমি যাই করি তাতেই দোষ। শুধুমাত্র যে আমার একটা ননদই ছিল তা নয়, আমার এর আগে বড় আবার দুটো ননদ রয়েছে। তারাও মাঝে মাঝে বেড়াতে আসতেন, কিন্তু তারা আমার সাথে কোনোদিনই খারাপ ব্যবহার করতো না। আমার জন্য খাবার নিয়ে আসতো, শাড়ি নিয়ে আসতো। তারা দেওয়ার পর আমার শাশুড়ি মা তারা চলে গেলে সেগুলো আবার উনি নিজে নিয়ে নিতেন। ওনারা খুবই ভালো ছিলেন এবং আমাকে খুবই সাপোর্ট করতেন। আর দুই ননদের কাছে আমি কৃতার্থ। সংসারে আমি যে 7টা মাস ছিলাম, সেই 7 মাসে তারা আমাকে অনেকভাবে সাহায্য করেছে। অবশেষে অশান্তি এমন একটা পর্যায়ে চলে আসে যে আমি বাবার বাড়ি আসতে বাধ্য হই। তারপর শুরু হয় আবার এক অশান্তি। যেহেতু আমার বাবার বাড়ি খুব একটা বড় লোক ছিল না, তাই আমি বিয়ের পর এসে উঠেছি, সে ব্যাপারটা লোক সমাজে খুব একটা ভালো চোখে দেখা। সমাজ আমাকে এমন একটা চোখে দেখছিল যেন আমি অপরাধ করে এসেছি। আমাকে বলা হয়েছিল 5 লাখ টাকা 10 ভরি সোনা নিয়ে ও বাড়িতে ফেরত যেতে, যেটা আমার বাবার পক্ষে কখনোই সম্ভব ছিল না। আমাদের জমি, বাড়ি, জায়গা সব কিছু বিক্রি করে দিল 5 লাখ টাকা আর 10 ভরি সোনা জোগাড় করা খুব একটা সহজ কাজ ছিল। তাই আমার আর ওই বাড়িতে ফেরাও হয় না। অবশেষে আমার বাবা মা আমার স্বামীকে ফোন করে পুরো কথাটা জানান। উনি শোনা মাত্রই কাজের থেকে ছুটি নিয়ে সোজা আমার বাবার বাড়িতে আসেন। এসে আমাকে একটাই কথা জিজ্ঞাসা করে, তুমি যদি আমার সাথে সংসার করতে চাও তাহলে এক্ষুনি আমার সাথে চলো, আমি তোমাকে বিয়ে করেছি, আমার দায়িত্ব তুমি। তাই কোনো ঝামেলার মাধ্যমে আমি তোমাকে হারাতে চাই না, তুমি আমার সাথে এক্ষুনি যাবে। সেই কথা মাত্রই আমি এক কাপড়ে কোনো রকম কোনো কিছু নেওয়া ছাড়াই আমি আমার স্বামীর হাত ধরে তার কাজের জায়গায় চলে যাই। সেখানে আমাদের প্রথম অনেক অসুবিধে হচ্ছিল, কিন্তু অবশেষে কথাই বলে না, স্বামী যদি হাতটা না ছাড়ে তাহলে এই দুনিয়াতে যার স্বামী যাকে সাপোর্ট করে তার পক্ষে আর কোনো কিছুই অসম্ভব থাকে না।
তাই আমরা দুজনে মিলে খুব ছোট্ট একটা সংসার বেঁধেছি। এখন আমরা বেশ হাসি খুশিতে দুজনে সংসার করছি। যদি আমি শ্বশুরবাড়িতে ওই সব অত্যাচার সহ্য করে থেকে যেতাম তাহলে হয়তো আমার সংসার করাটা আর কোনোদিনই হয়ে উঠতো না। ভগবানের কাছে অশেষ ধন্যবাদ, আমার স্বামীর মতো একজন স্বামী আমাকে ভগবান দিয়েছেন, যার জন্য আমি ভগবানের কাছে সত্যি কৃতার্থ। এইরকম স্বামী যদি কারো জীবনে থাকে তাহলে তার আর কোনো সমস্যাই থাকে না। তো চলো, আজকের গল্পটা কেমন লাগলো জানিও। আর এই গল্পটার সাথে আমার জীবনের কোনো রকম কোনো মিল নেই। গল্পটা পাঠিয়েছে আমার একজন বান্ধবী সোমা মাহাতো। তো কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করে দিও। কেমন, সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে পাশে দিও। আজকের মতো আসি, টাটা সবাইকে। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো আর ভালো থেকো। আমার ভিডিও অবশ্যই দেখো কিন্তু। আজকের মতো আসি।